নমস্কার, আমি অরিজিৎ ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। চ্যানেল অনেক এগোচ্ছে, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রত্যেকের রিকোয়েস্ট, মানে প্রত্যেকে বলবো না, অনেক মানুষের রিকোয়েস্টে একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা এখন ব্যাংকে গেলেই আপনাদের কাজে লাগছে। সেটা হচ্ছে 15H ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং এই 15H ফর্ম কাদের ফিল আপ করতে হবে, এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট বিষয় কি বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন 15H ফর্ম ফিল আপ করার সময়। তো চলে আসুন, সেই বিষয়ে আমরা আলোচনা করতে থাকি। প্রথমত হচ্ছে জানুন যে ব্যাংক বা অন্য কোনো সংস্থায় আপনারা যখন যান যে 15H ফর্ম আপনাদের ফিল আপ করতে বলা হয়, তার কারণ হচ্ছে যে যখন আপনি এফডি বলুন, সেভিংস অ্যাকাউন্ট বলুন, বা বিভিন্ন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট হোক বা অন্যান্য গভর্নমেন্ট স্কিম বলুন, সেখান থেকে যখন আপনাদের রিটার্ন পান বা আপনারা যখন যে আসল এবং সুদ আছে যেটা ফেরত পান, সেখান থেকে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ TDS কাটা হয়। এই TDSটা যাতে আপনাদের থেকে না কাটা হয় তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়, এবং সেই অ্যাপ্লিকেশনটা করতে হয় যে ফর্মের মাধ্যমে, যে ফর্ম ফিল আপ করে আপনি ব্যাংক কিংবা পোস্ট অফিস এদেরকে জানান যে প্লিজ আমার থেকে TDS কাটবেন না, কারণ আমার ইনকাম ট্যাক্সেবল নয়। সেই ফর্মটাকেই বলা হয় 15H। এই 15H ফর্মটা ষাটোর্ধ্বদের জন্য, 60 বছরের বেশি বয়সী তাদের জন্য। এখানে অধিকাংশ ভিউয়ার্স তারা যুবক যুবতী, কিন্তু তাদের, আমি এটা কেন করছি, বয়স্করাও আছেন, কিন্তু বয়স্কদের হয়ে তারা কাজ করছে। কেউ বাড়ির দাদু দিদিমা ঠাকুমা পিসিমার জন্য করছে, সেই জন্য তারাও জানতে চেয়েছে, সেই জন্য আমরা করছি যে ষাটোর্ধ্ব যদি হয় তোমাদের গার্জেন বা আপনারা যারা দেখছেন, আপনাদের যাদের বয়স 60-এর বেশি তারা 15H ভরবেন, যাদের বয়স 60-এর কম তারা 15G ফর্ম ভরবেন। দুটো ফর্মের কাজ মোটামুটি এক, দুটোই TDS না কাটার জন্য আবেদন। 15H ফর্ম ভরার সময় মনে রাখবেন যে সিনিয়র সিটিজেনদের জন্য 194/A ধারা অনুযায়ী ডিপোজিট আপনার যে অ্যামাউন্টটা রয়েছে তার ইন্টারেস্ট যদি 50,000-এর ওপর হয় তাহলে আপনাকে TDS ডিডাক্ট করে দেওয়া হয়। এই TDS ডিডাক্ট যাতে না করা হয় তার জন্য 15H ফর্ম ভরতে হয়। 15H ফর্ম ভরার মাধ্যমে আপনি ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে রিকোয়েস্ট করছেন যে আপনার যে অ্যামাউন্ট পাওয়ার আছে সেখান থেকে যাতে ট্যাক্স কেটে নেওয়া না হয়। এবার আসছি যে আপনি কখন 15H ফর্ম ভরতে পারবেন। যদি আপনি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হন, অর্থাৎ ভারতীয় হন, অবশ্যই ভরতে পারবেন। ভারতবর্ষের বাইরে চলে গেলে আপনার 15H ফর্ম কাজ করবে না। দ্বিতীয়ত যে 60 বছরের ওপর বয়স হতে হবে 15H ফর্মের জন্য, 15G এর জন্য 60 বছরের কম হতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনার আয়ের ওপর যদি ট্যাক্স না থাকে, অর্থাৎ আপনি ষাটোর্ধ্বদের ক্ষেত্রে 3 লক্ষ টাকার ওপর যদি আয় না হয়, 3 lakhs-এর ওপর যদি আয় না হয়, তাহলেই আপনি 15H ফর্ম ভরতে পারবেন সেই ট্যাক্সটা ছাড় করার জন্য। এই যে ফর্মটা আপনারা জমা দিচ্ছেন, এই ফর্মের ভ্যালিডিটি একটা ফিনান্সিয়াল ইয়ার অবধি হয়, অর্থাৎ একবার জমা দিলে একটা ফিনান্সিয়াল অবধি হয়, অর্থাৎ একবার জমা করলে হবে না, প্রত্যেক বছর আপনাদের 15H ফর্ম জমা করতে হবে। এবার আসছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে, যাদের TDS অলরেডি কেটে নিয়েছে, 15H ফর্ম জমা দিতে দেরি হয়েছে, তারা কি করবেন দেখুন। সেক্ষেত্রে আপনাকে IT ফাইল জমা করতে হবে। IT ফাইল জমা করে আপনার যদি 3 লাখ টাকার কম IT শো হয়, TDS যে অ্যামাউন্টটা গভর্নমেন্ট ডিডাক্ট করেছে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড এসে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রতি কোয়ার্টারে যেহেতু TDS কাটা হয়, সেহেতু যত দ্রুত সম্ভব এই 15H ফর্মটা ফিল আপ করে দেবেন। তাহলে কি হয়, একটা কোয়ার্টার থেকে যদি TDS কেটেও নেওয়া হয়, পরবর্তী কোয়ার্টারগুলো থেকে TDS কাটবে না, সেটা আপনাদের পক্ষে সুবিধা হবে। নাহলে টাকা ফেরত পেতে পেতে কিন্তু 1 বছরের বেশি সময় লেগে যাবে। 15H ফর্ম কিন্তু কেবলমাত্র ব্যাংকে নেয় না, এছাড়া LIC, ইন্স্যুরেন্স, পোস্ট অফিস বলুন, রেন্টের ক্ষেত্রেও 15H ফর্ম আপনি জমা দিতে পারবেন। কোন কোন ফর্ম কোন কোন ধারা অনুযায়ী জমা করতে পারবেন সেটা পরবর্তীতে আসছি। তবে শুধু অনেকের ধারণা আছে শুধু ব্যাংকের ক্ষেত্রেই 15H ফর্ম ভরা হয়, কিন্তু সেটা নয়। এটা ছাড়াও আরও 15H ফর্মের গুরুত্ব আছে, আরও অনেক জায়গায় 15H ফর্ম কাজে লাগে। 15H ফর্ম আপনারা কিভাবে ভরবেন সেই বিষয়টা আমরা এবার স্ক্রিনে দেখাবো। তবে 15H ফর্ম ফিল আপ দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি যে অনেক বয়স্ক মানুষ আমাদের বারবার বলেন যে আমরা কিভাবে ইনভেস্ট করব। যেহেতু 15H একটা খুব ইম্পর্টেন্ট, যারা এজেড পারসন তাদের জন্য কাজে লাগে, এক্ষেত্রে বলে রাখি যে স্টকে ইনভেস্টমেন্টটা যেহেতু একটা
বর্তমানে অনেক জটিল হয়ে গেছে মার্কেট ওঠানাবার ক্ষেত্রে, অনেক খবর রাখতে হয়, বৃদ্ধকালে বয়সকালে এত হেডেক নেওয়া একটু সমস্যা সত্যিই হয়ে যায়। আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম নিয়ে এসছে স্মল কেস। স্মল কেস একটা এমন কোম্পানি যেখানে আপনারা বাঞ্চ অফ স্টক পাবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের চিন্তাধারা অনুযায়ী বেশ কিছু পোর্টফোলিও অলরেডি স্মল কেসে তৈরি করে দেওয়া আছে। ধরুন আপনার মনে হলো যে আপনার গ্রোথ লাগবে, আপনার ফেয়ার ভ্যালুতে এখন এই মুহূর্তে এমন কিছু কোম্পানির লিস্ট বা বাঞ্চ লাগবে যাদের শেয়ার ভ্যালুয়েশন কম, অর্থাৎ অনেক ফেয়ার প্রাইস, সেই ফেয়ার প্রাইসের শেয়ারগুলো ভবিষ্যতে মাল্টিব্যাগার হতে পারে বা খুব হাই গ্রোথ দেখাতে পারে, এরকম বাঞ্চ অফ স্টক চাই, তখন আপনি স্মল কেসে গ্রোথ অ্যাট এ ফেয়ার প্রাইস এই স্মল কেসটা নিতে পারেন। এই স্মল কেসটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং স্মল কেসের অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই স্মল কেস থেকে শুধু গ্রোথ অ্যাট এ ফেয়ার প্রাইস না, বিভিন্ন আপনাদের প্রয়োজন অনুযায়ী পোর্টফোলিও আপনারা বানাতে পারবেন, যেটা আপনাদের রিসার্চ করার সময় বলুন, প্রেশার নেওয়ার সময় বলুন এবং ভবিষ্যতে চিন্তার সময় বলুন, এই প্রত্যেক কটাকেই কম করবে। এবং স্মল কেসে এখন আরও অনেক নতুন ফিচার্সও অ্যাড অন করে দেওয়া হয়েছে, যেমন ধরুন XIRR, যেখানে আপনি যত টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে একটা টাইমের পরে কত পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাকচুয়ালি জেনারেট করতে পারলেন সেটা জানতে পারবেন। লাইভ ডেটা শেয়ারিং রয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন আপনি লাইভ ডেটা আপডেট পাচ্ছেন। রিব্যালেন্স টাইম লাইন পেয়ে যাচ্ছেন, কস্ট ক্যালকুলেটর পাচ্ছেন, অর্থাৎ ধরুন আপনি কত টাকা ইনভেস্ট করছেন, যত টাকা আপনারা ইনভেস্ট করেন এবং যত টাকা রিটার্ন পান, অর্থাৎ ইনভেস্টের পর যখন রিটার্নটা পান বা উইথড্র করেন তখন কিন্তু অনেকগুলো কস্ট থাকে। স্মল কেস একটা ধরুন কস্ট নিল, কিংবা ট্যাক্সেশন কস্ট রইল, বিভিন্ন কস্ট থাকে, সেই কস্টগুলো কেটে এক্স্যাক্ট কত লিকুইড মানি আপনি হাতে পাচ্ছেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া অ্যাট এ গ্লান্স পাচ্ছেন, অর্থাৎ স্মল কেস অ্যাপটা খুললেই আপনি অ্যাট এ গ্লান্স আপনার কি ইনভেস্টমেন্ট ডিটেলস আছে সব কিছু দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনার ইনভেস্টমেন্টে খুব সহায়তা করছে স্মল কেস। তাই আপনারা যারা একটু বয়স্ক, যারা মনে করছেন যে অত হেডেক নেবেন না, ইনভেস্ট করতে থাকবেন, তারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন। আমি রিকমেন্ড করলাম, শুধু বয়স্ক নয়, যারা ইয়ং আছো, নতুন শেয়ার মার্কেটে এসছো, তারাও করতে পারো। এবং আমি নিজেও কিন্তু স্মল কেসে যুক্ত রয়েছি। চলে আসুন এবার 15H ফর্ম ফিল আপে যাওয়া যাক। আমি কোণে চলে যাচ্ছি, ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, প্রথমে দেখুন 1 নম্বর 15H ফর্মে এখানে রয়েছে নেম অফ অ্যাসেসি, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন, যিনি বলছেন যে তার অ্যাকাউন্ট থেকে যেন TDSটা না কাটা হয়। এখানে ধরুন নাম দিয়ে দিন অরিজিৎ চক্রবর্তী। আমার 60 বয়স হয়নি, কিন্তু তথাপি। নাম্বার 2 দেখুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর আধার নাম্বার। প্যান নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। প্যান আধার এখন অলরেডি ম্যাক্সিমাম লোকের লিঙ্ক হয়ে গেছে, আপনি প্যান নাম্বারটাই দিয়ে দেবেন বা আধার নাম্বারও দিতে পারেন, যেটা সুবিধা হয় দিয়ে দেবেন। ধরুন এখানে আমি প্রাইভেসির সুবিধার্থে 1 2 3 4 লিখে রাখছি, আপনারা আপনাদের আধার বা প্যান নাম্বার দিয়ে দেবেন। নেক্সট দেখুন 3 নম্বর কলমে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী একদম ঠিকঠাক লিখবেন, ভুলভাল লিখবেন না এবং দেখে নেবেন এই ডেট অফ বার্থ অনুযায়ী 60 আপ হচ্ছে কিনা, নাহলে কিন্তু 15G ভরতে হয়। 4 প্রিভিয়াস ইয়ার, এখানে অনেকে আগের ইয়ার দিয়ে দেন, অ্যাকচুয়ালি সেটা না। দেখুন আপনাদের বলে রাখছি, বর্তমান যে ইয়ারটায় আপনি ফর্মটা ভরছেন সেই ইয়ারটাই লিখবেন। 31শে মার্চ তারপরে হলে, ধরুন এখন যেমন আমি রেকর্ড করছি এটা 26শে মে 2022, এখানে আপনার আজকের ডেটে এটা হবে ফিনান্সিয়াল ইয়ারটা 2022-23। এর যে অ্যাসেসমেন্ট, এই গোটা বছরে আমি কত টাকা করলাম, ইনকাম করলাম, এর অ্যাসেসমেন্ট পরের বছর হয়। সেই জন্য প্রিভিয়াস ইয়ার মানে কিন্তু আপনারা আগের বছর 2021 লিখে ফেলবেন না, আপনারা 31শে মার্চের আগে হলে, 31শে মার্চের আগে হলে আগের ফিনান্সিয়াল সেশনটা লিখবেন। 31শে মার্চের পরে হলে প্রেজেন্ট ফিনান্সিয়াল সেশনটা লিখবেন। ফিনান্সিয়াল সেশন 1 এপ্রিল টু 31 মার্চ হয়, অর্থাৎ আজকের ডেটে ক্যালকুলেশন করলে এখন চলছে 2022-23। পরে যারা দেখবেন হয়তো 23, 24, 24, 25 হতে পারে, আমার ব্যাখ্যাটা অনুযায়ী বুঝে নেবেন। ফ্ল্যাট, নেক্সট হচ্ছে ফ্ল্যাট। 5 নম্বর ফ্ল্যাট ডোর ব্লক, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার। নেক্সট হচ্ছে 6 নম্বর হচ্ছে নেম অফ দ্য প্রেমিসেস, অর্থাৎ আপনার ফ্ল্যাট বাড়ি যার কিছু নাম থাকে, অনেকের থাকে না, নাম না থাকলে চাপ নেই। রোড বা স্ট্রিট, 7 নম্বর পয়েন্ট দেখুন, রোড বা স্ট্রিট। নেক্সট লোকালিটি, নেক্সট টাউন, সিটি অবলিক ডিস্ট্রিক্ট, অর্থাৎ শহর কিংবা
কোন জেলায় থাকছেন, তারপরে 10 নম্বর হচ্ছে স্টেট, 11 নম্বর পিনকোড, 12 নম্বর ইমেল আইডি, যাদের ইমেল আপডেটেড আছে, যারা বয়স্ক, যদি বিশ্বাস করেন নাতি নাতনি কাউকে, তারটা দিতে পারেন। টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড এটা দিয়ে দেবেন, বা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিলে সামনে +91 দিয়ে দিতে পারেন। নেক্সট 14A, যেটার জন্য খুব ইম্পর্টেন্ট, ওয়েদার অ্যাসেস্ট টু ট্যাক্স। এইটার অর্থ হচ্ছে যে শেষ 6টা বছরে, খুব ভালো করে শুনুন, শেষ 6 বছর ধরে কোনো অন্তত একটা বছর হয়েছে কিনা যেখানে আপনার ইনকাম ট্যাক্সেবল হয়েছিল, অর্থাৎ আপনার আইটিআর ফাইল আছে কিনা শেষ 6টা বছরে, এবং এমন একটা বছরের আইটিআর ফাইল অন্তত আছে কিনা যেখানে আপনাকে ট্যাক্স দিতে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকে নো দেবেন। যদি ইয়েস দেন তাহলে পরেরটায় আসতে হবে আপনাকে, যে যদি ইয়েস হয়ে থাকে অর্থাৎ যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে বি যে পয়েন্ট আছে সেখানে লিখতে হবে শেষ কোন বছরে আপনি ট্যাক্স দিয়েছেন। শেষ 6টা বছর মানে এই না যে প্রত্যেকটা বছর লিখতে হবে, শেষ 6টা বছরে ধরুন 4 বছর দিয়েছেন, লাস্ট যে বছরটাই দিয়েছেন সেই অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে দিতে হবে। মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইয়ারটা দিতে হবে, ফিনান্সিয়াল ইয়ার কিন্তু নয়। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের পরের বছর, সেইটা দিতে হবে। এরপর আসুন 15 নম্বর, এস্টিমেটেড ইনকাম ফর উইচ দিস ডিক্লারেশন ইজ মেড। অর্থাৎ এই যে ফর্মটা আপনি ভরছেন, এই ফর্মটা যে এফডিটার জন্য বা যে কারণে ভরছেন সেইখান থেকে আপনি কত টাকা এস্টিমেট করছেন যে আপনার ইনকাম হবে সেইটা আপনি লিখবেন। সেকেন্ড 16 নম্বর পয়েন্ট হচ্ছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মানে প্রেজেন্ট ফিনান্সিয়াল ইয়ার, ইন হুইচ ইনকাম মেনশনড ইন কলম 15 টু বি ইনক্লুডেড। অর্থাৎ এই যে গোটা বছরটা আছে, এই গোটা বছরটায় আপনি কত টাকা ইনকাম করবেন বলে আপনি মনে করছেন সেটা একটা এখানে লিখে দেবেন। নেক্সট আসছি 17 নম্বর পয়েন্ট, সেখানে দেখুন ডিটেলস ফর্ম নাম্বার 15H আদার দ্যান দিস ফর্ম ফর দ্য প্রিভিয়াস ইয়ার ইফ এনি। অর্থাৎ আপনি যদি 15H ফর্ম একটা, এই যে ব্যাংকের জন্য একটা না ভরে অনেকগুলো ভরেন, তাহলে সেই ইনফরমেশনটা দেবেন। মানে ব্যাংকের জন্য একটা দিচ্ছেন বা পোস্ট অফিসে দিচ্ছেন, কোথাও দিচ্ছেন, তার আগে যতগুলো 15H ফর্ম দিয়েছেন তার ইনফরমেশন লাগবে। এক্ষেত্রে আপনি 17 নম্বর পয়েন্টে দেখুন তলায়, ওখানে কিছু লিখতে হবে না, তলায় দেখুন টোটাল নাম্বার অফ ফর্ম 15H ফাইলড। এখানে ধরুন আমি 1 লিখলাম, ধরুন আরও একটা এক্সট্রা আমি ফর্ম দিয়েছি সেটা লিখলাম, আপনারা যতগুলো দিয়েছেন সেটা লিখবেন। এখানে লিখছে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ 15H ফাইল। অর্থাৎ টোটাল এই যে যতগুলো ফর্ম ফিল আপ করছেন, একটা হোক দুটো হোক, সেই টোটালটা কত ইনকাম করছেন 15H যেটার জন্য ভরেছেন সেটা। ধরুন আমি এখানে লিখলাম যে 15,000, আপনার যদি 50,000 হয়, 20,000 হয়, 30,000 হয়, সেটা ব্যাখ্যা করবেন। মনে রাখবেন 15H যতগুলো ফর্ম ভরেছেন প্রত্যেকটা ফর্মের যত টাকা ইনকাম হবে সেখান থেকে তার যোগফলটা এখানে মেনশন করতে হবে। 18 ডিটেলস ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ ফাইলড। সেখানে দেখুন তলায় লেখা রয়েছে এসএল নাম্বারে 1 to 1 দিয়ে দিন। এখানে আইডেন্টিফিকেশন নাম্বার অফ রেলিভেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট হোক, এফডি অ্যাকাউন্ট হোক, এই যে পার্টিকুলার অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে 1 2 3 4 করে দিলাম। নেচার অফ ইনকাম, আপনি ইন্টারেস্ট পাচ্ছেন না ম্যাচুরিটি অ্যামাউন্ট পাচ্ছেন, কি লিখছেন সেটা দিয়ে দেবেন। সেকশন আন্ডার হুইচ ট্যাক্স ইজ ডিডাক্টেবল, এটা একটু শক্ত আছে, আপনারা চার্টে দেখে নিন যে কোনটার জন্য কি কি সেকশন আছে, আপনারা এই সেকশন দেখে লিখে নিতে পারবেন, চার্টে অলরেডি এসে গেছে। এই সেকশন অনুযায়ী কোনটার জন্য কোন সেকশন অ্যাপ্লিকেবল সেটা এখানে রয়েছে, সেটা দিয়ে আপনারা সেকশনটা লিখে নেবেন সেটা দেখে। এবং অ্যামাউন্ট অফ ইনকাম, অর্থাৎ টোটাল কত টাকা ইনকাম করছেন এখান থেকে অলরেডি আরও একবার দিতে হবে। নেক্সট হচ্ছে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা সই। প্রথম পাতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী একটা পাতা রয়েছে যেখানে ডিক্লারেশন ভেরিফিকেশন, অর্থাৎ সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি সত্যি কথা বলছেন সেটা সরকার আপনার থেকেই প্রতিজ্ঞা করিয়ে নিতে চায়। বলে যে প্রথমে যে ড্যাশটা দেখছেন সেখানে আপনার নামটা লিখবেন। প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন, অর্থাৎ প্রেজেন্ট ফিনান্সিয়াল ইয়ারটা যেদিনকে শেষ হচ্ছে এটা হবে এখানে 31 মার্চ, যদি 2022-23 সেশন হয় হবে হচ্ছে 31 মার্চ 2023। মনে রাখবেন 31 মার্চেই ইয়ার এন্ডিং হয়। এবং টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছে পরের ফিনান্সিয়াল সেশনটা হয় সেই সেশনটা লিখে নেবেন। এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2023-24 এবং লাস্টের সিগনেচার করে দেবেন।
ডেট এবং প্লেস অর্থাৎ যেখান থেকে লিখছেন সেটা করে দেবেন। পরবর্তী পার্ট 2 এর যে ফর্ম আছে সেখানে আপনাদের কিছু করতে হবে না, সেটা সম্পূর্ণরূপে যারা 15H ফর্ম রিসিভ করছে তাদের অফিসিয়াল প্রসিডিওর, অর্থাৎ ব্যাংক হলে ব্যাংকই এটা করে দেবে। সো এই গেল আপনাদের 15H ফর্মের ইনডেপথ ডিটেলস। আমি আশা করব যে আপনার ভালো লেগে থাকবে, আপনাদের সাপোর্ট যেরকম করছেন সেরকম আশা করছি করবেন। তবে আমার একটা গানের চ্যানেল রয়েছে, গানের চ্যানেলে আমি বাংলা গান গেয়ে থাকি। যারা আপনাদের এখানে রেগুলার ভিউয়ার্স তারা যদি বাংলা গান শুনতে চান, টাইটেলে লিঙ্ক দেওয়া রয়েছে, আমার নামটাই লিঙ্ক করা রয়েছে, গিয়ে শুনতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।